আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইউনিক স্কুলের আরও একটি নতুন সাজেশন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপ 100 এমসিকিউ। এই এমসিকিউগুলো আমি চেষ্টা করেছি বিগত বছরের বিভিন্ন বোর্ড কোয়েশনকে অ্যানালিসিস করে তোমাদের সামনে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করার জন্য। আশা করছি 100টা এমসিকিউ থেকে তোমরা সর্বোচ্চটুকু কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট শব্দটি কোন শব্দ হতে এসেছে। তাহলে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার এটা হচ্ছে তোমার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দটা কোন শব্দ থেকে আসছে? এটা হচ্ছে তোমার ম্যানেজেরিয়াল শব্দ থেকে আসছে। ল্যাটিন শব্দ ম্যানেজেরিয়াল বা ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজেরিয়াল শব্দ থেকে আসছে। এখন এই ম্যানেজেরিয়াল শব্দের অর্থটা কি? অর্থটা হচ্ছে তোমার অশ্বকে প্রশিক্ষিত করা বা অশ্বকে প্রশিক্ষণ দেওয়া। ম্যানেজমেন্ট শব্দের এটা একটা সমর্থক শব্দ আছে। সমর্থক শব্দটা হচ্ছে টু হ্যান্ডেল, আর টু হ্যান্ডেলের অর্থ হচ্ছে চালনা করা বা পরিচালনা করা। আর ব্যবস্থাপনার একটা আমরা যেমন ব্যবসার সমীকরণ পড়ছি, ব্যবস্থাপনার একটা সমীকরণ রয়েছে, সেই সমীকরণটা হচ্ছে ম্যানেজ যোগ ম্যান যোগ টি। এখানে টি এর পূর্ণরূপ হচ্ছে টেক্টফুল। তাহলে ম্যানেজ যোগ ম্যান যোগ টি। টি টি মানে কি বললাম? টেক্টফুল, অর্থাৎ কৌশলের সাথে। তাহলে ম্যানেজ মানে ব্যবস্থা করা, ম্যান মানে মানুষ, টি মানে হচ্ছে কৌশল, টেকফুল মানে কৌশল। তাহলে কৌশলের সাথে মানুষকে ব্যবস্থাপনা করাই হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট রিলেটেড বেসিক আলোচনা। তোমরা এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এবার আসো নিচের কোনটি ব্যবস্থাপনার 6M বহির্ভূত। তাহলে 6M মানে কি? ব্যবস্থাপনার তোমার উপকরণ রয়েছে, উপকরণগুলোকে একত্রে 6M বলা হয়। যেহেতু 6টা উপকরণ, তাই এগুলোকে কি বলা হয়? 6M বলা হয়। এখন এই 6M গুলো কি কি একটু দেখো। 6M গুলো হচ্ছে তোমার যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার, তারপর হচ্ছে তোমার কি আছে, মানুষ আছে। এই যে মোট 6টা তোমার এখানে 2 ধরনের উপকরণ থাকে। একটা হচ্ছে তোমার মানবীয় উপকরণ আর একটা হচ্ছে অমানবীয় উপকরণ। তাহলে মানবীয় উপকরণ মানে হচ্ছে মানুষ, তাহলে একটা উপকরণ গেল। আর অমানবীয় উপকরণ কয়টা? অমানবীয় উপকরণ হচ্ছে 5টা। যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার, তারপর হচ্ছে তোমার মেথড বা পদ্ধতি। তাহলে এই 6টা উপকরণকে একত্রে বলা হয় তোমার 6M। এই 6M এর প্রবক্তা হচ্ছে তোমার টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। তিনি হচ্ছে তোমার এই 6Mটা কি করে প্রণয়ন করে। তাহলে একটু 6M রিলেটেড আমরা এই বিষয়গুলো মনে রাখবো। এবার আসো, ব্যবস্থাপনার প্রথম বা সর্বপ্রথম কাজ কোনটা? ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ তোমার পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজটা কি হয়? শুরু হয় এবং শেষ হয় কোথায় গিয়ে? নিয়ন্ত্রণে গিয়ে। আবার নিয়ন্ত্রণের পরবর্তী কাজও কিন্তু কি? পরিকল্পনা। তাহলে এখানে তোমাদের এই 4টা থেকেও অনেকগুলো এমসিকিউ হতে পারে। তোমাদের মনে করো কোয়েশ্চন হতে পারে কীরকম? তোমাদেরকে এখানে এটা সাদা করে দিবে, এটা সাদা করে দিবে বা লাল করে দিছি আমি। এখন এখানে তোমাকে কোয়েশ্চন মার্ক দেবে, এখানে বলবে এই কোয়েশ্চন মার্কে কোন কাজটি বসবে। তাহলে এই যে ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কোনটা কোন ধাপে হয় সেটা একটু তোমাকে মনে রাখতে হবে। তৃতীয় ধাপের কাজটা কি? কর্মী সংস্থান। তাহলে প্রশ্নবোধক চিহ্ন কোন কাজটা? এটা হচ্ছে কর্মী সংস্থান। তাহলে এইভাবে তোমার ব্যবস্থাপনার যে চক্রটা রয়েছে এই চক্রটা তোমাকে মনে রাখতে হবে। মনে রাখবে এই চক্রটা কি হয়? তোমার হচ্ছে চক্র আকারে আবর্তিত হতে থাকে, একটার পর একটা হয়, ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে গিয়ে শেষ হয়, আবার পরিকল্পনা দিয়ে শুরু হয়, এভাবে চলতে থাকে। আচ্ছা, তাহলে এটা একটু মনে রাখবো। এবার আসো, ব্যবস্থাপনার স্তর কয়টা? ব্যবস্থাপনার হচ্ছে তোমার 3টে স্তর রয়েছে। এখন এই 3টে স্তর নিয়ে একটু আমাদের বিস্তারিত জানতে হবে। 3টে স্তরগুলো কি কি? এক হচ্ছে তোমার উচ্চ পর্যায়ে স্তর, 2 হচ্ছে মধ্য পর্যায়ে, 3 হচ্ছে নিম্ন পর্যায়ে। এখন এখান থেকে অনেকগুলো সিকিউ এমসিকিউ হতে পারে। তোমার উচ্চ পর্যায়ে কারা থাকে, মধ্য পর্যায়ে কারা থাকে, নিম্ন পর্যায়ে কারা থাকে। তাহলে একটু তোমরা চার্ট থেকে দেখে নাও। পরিচালনা পরিষদ, তোমার এমডি, তারপর হচ্ছে তোমার উচ্চ স্তর ব্যবস্থাপনা, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা প্রতিনিধি, সভাপতি, প্রশাসক, সচিব, এরা সবাই তোমার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। আর তোমার বিভাগীয় যারা রয়েছেন, বিভাগীয় প্রধান, তারা হচ্ছে তোমার মধ্য পর্যায়ের ব্যবস্থাপক। তারপর তোমার বিভাগীয় তত্ত্বাবধায়ক, ফোরম্যান বা কর্মনায়ক, এরা হচ্ছে তোমার নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। এখন তারা কোন ধরনের কাজ করে এগুলো তোমাকে জানতে হবে। দেখো, উচ্চ পর্যায়ে যারা থাকে তারা হচ্ছে তোমার লক্ষ্য নির্ধারণ করে, উদ্দেশ্য প্রতিষ্ঠা করে, পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ করে থাকে, উদ্যোগ গ্রহণ করে থাকে, আদেশ নির্দেশ দান, নিয়ন্ত্রণ, অর্থ সংস্থান, এই কাজগুলো তারা করে থাকে। তারপর মধ্য পর্যায়ে যারা থাকে তারা হচ্ছে উচ্চ পর্যায়ে যে লক্ষ্যগুলো আছে, পরিকল্পনাগুলো আছে, এগুলো কি করে? অধস্তনদেরকে অভিহিত করে, অর্থাৎ
থার্ড ফ্লোরে যারা রয়েছেন, নিম্ন স্তরে যারা রয়েছেন তাদেরকে অভিহিত করে। তাহলে তারা মাঝখানে একটা কী করে, সেতু বন্ধনের কাজ করে। তাহলে উচ্চ এবং নিম্নের মধ্যে সেতু বন্ধনের কাজ করে কে এমসিকিউ হতে পারে, আমরা বলবো মধ্য পর্যায়ে ব্যবস্থাপক। তারপর তারা হচ্ছে কি করে, উচ্চ স্তরের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি বা পদক্ষেপ গ্রহণ করে থাকে। নিম্ন পর্যায়ে যারা রয়েছেন তারা কি করে, তারা হচ্ছে তোমার কর্মীদেরকে কি করে, তোমার তত্ত্বাবধানের মাধ্যমে পরিকল্পনাটা বাস্তবায়ন করে, ফিল্ডে তোমার মাঠ লেভেলে কাজটা তারা সম্পাদন করে থাকে। শ্রমিকদেরকে পরিচালনা করা, কাজের তদারকি করা, সমন্বয় করা, এই কাজগুলো তারা করে থাকে। এখন এখানে কোন পর্যায়ে ব্যবস্থাপকদের কোন ধরনের দক্ষতা থাকা প্রয়োজন, একটু একটা প্রশ্ন চলে আসে। তারা যারা উচ্চ পর্যায়ে থাকে তাদের হচ্ছে অনুধাবনমূলক এবং বিশ্লেষণমূলক দক্ষতা থাকা প্রয়োজন, আর মধ্য পর্যায়েদের মানবীয় দক্ষতা থাকা প্রয়োজন, আর নিম্ন পর্যায়ে যারা রয়েছেন তাদের কারিগরি দক্ষতা থাকা প্রয়োজন। তাহলে চারটা একটু খুব ভালোভাবে একদম মুখস্থ করে ফেলবে, এটা থেকে তোমরা এমসিকিউ পারবা এবং সৃজনশীল তোমরা কি করতে পারবা, আনসার করতে পারবা। ফার্স্ট নাম্বার, নিচের কোনটি উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ বোঝায়। তাহলে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপক সংক্রান্ত কাজ কোনটা, এখন তোমরা অবশ্যই পারবে, আমরা কিন্তু এই চার্টে ভালোভাবে পড়ছি। তাহলে একটু বলতে দেখি কোনটা কোনটা উদ্দেশ্য প্রতিষ্ঠা করা উচ্চ পর্যায়ের কাজ, নীতি প্রণয়ন করা, পরিকল্পনা প্রণয়ন করা, এগুলো সবগুলো উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকরা করে থাকে। তাহলে সঠিক উত্তর 1, 2, 3। এবার আসো 6 নাম্বার, জনাব ইফতেখার একটি স্বনামধন্য কোম্পানির কর্মকর্তা, তিনি কোম্পানির উদ্দেশ্য এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখে। তাহলে তিনি কোন স্তরের উদ্দেশ্য এবং নীতি কারা করে, তোমার উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকরা করে। সিম্পল, তুমি চারটা মনে রাখবা, ঠিক আছে। এরপর আসো ব্যবস্থাপনার সার্বজনীন ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করে, এটা তোমার প্রদান করে সক্রেটিস, ঠিক আছে। ব্যবস্থাপনা সার্বজনীন কথাটা কে বলছে, সক্রেটিস বলছে। আর ব্যবস্থাপনা সার্বজনীন নয় বা সার্বজনীন এটা বিশ্বাস করতেন না কে, অলিভার শেলডন। এই পয়েন্টটা একটু মনে রাখিও। আচ্ছা, ব্যবস্থাপনা সার্বজনীন মানে কি, সার্বজনীন মানে হচ্ছে ব্যবস্থাপনা তোমার সকল সেক্টরের এটা গ্রহণযোগ্যতা আছে, প্রয়োগযোগ্যতা আছে, যার কারণে ব্যবস্থাপনাকে কি বলা হয়, সার্বজনীন বলা হয়। এরপর আসো, শিল্প বিপ্লব সূত্রপাত হয় কোন দেশে, এটা হচ্ছে তোমার গ্রেট ব্রিটেনে হয়, এবং এটা সালটা একটু মনে রাখবা, 1750 থেকে 1850 সালে এই শিল্প বিপ্লবটা ঘটে। আচ্ছা, 9 নাম্বার, নিচের কোনটি সঠিক, এখানে দেখো আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ার, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলর, এবং পোস্ট গ্রুপের উদ্ভাবক হচ্ছে লুথার গুলিক। তাহলে তিনোটাই সঠিক, তিনোটা তোমাদের আলাদা আলাদা এমসিকিউ হবে, একটু তোমরা তিনোটা পয়েন্ট মনে রাখবা। মিস্টার আমিন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আগামী ঈদ উপলক্ষে তিনি 10% উৎপাদন কি করতে চায়, বৃদ্ধি করতে চায়। তাহলে মিস্টার আমিন কোন স্তরের ব্যবস্থাপক, দেখে বলো তো, তিনি হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে চায়, তার মানে তিনি উৎপাদন বিভাগের কি, বিভাগীয় প্রধান। তাহলে যারা বিভাগীয় প্রধান থাকে তারা কোন স্তরের ব্যবস্থাপক, তারা হচ্ছে তোমার মধ্য পর্যায়ের ব্যবস্থাপক। মিস্টার আমিন তিনি কাদেরকে নিয়ে কাজটা সম্পাদন করবেন, তাহলে মধ্য পর্যায়ে যারা থাকেন তারা কিন্তু নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদেরকে নিয়ে কি করে, কাজটা সম্পাদন করে। তাহলে এখানে বলো তো নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক কারা, আঞ্চলিক ব্যবস্থাপকও কিন্তু মধ্য পর্যায়ের, সচিব হচ্ছে উচ্চ পর্যায়ের, শ্রমিক হচ্ছে ও কোন স্তরের ব্যবস্থাপক না, ও হচ্ছে কি তোমার একদম নিচে, ও কোন স্তরের ব্যবস্থাপক না, শ্রমিক। তাহলে এখানে নিম্ন স্তরের ব্যবস্থাপককে ও হচ্ছে ফোরম্যান কি করে, ও নিম্ন স্তরের ব্যবস্থাপক। তাহলে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক ফোরম্যানকে দিয়ে কি করে কাজ বাস্তবায়ন করবে বা সম্পাদন করবে। তারপর নিচের কোনটি, আবার এখানে একটা বিষয় তোমরা মনে রাখবা, ফোরম্যান কিন্তু কাকে নিয়ন্ত্রণ করে, এই শ্রমিকদেরকে করে, ঠিক আছে। ফোরম্যান যারা রয়েছে নিম্ন পর্যায়ের, এরা কিন্তু শ্রমিক বলো যারা একদম আরো নিচে আছে তাদেরকে কি করে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, নিচের কোনটি সঠিক, এখানে প্রশাসনকে তুলনা করা হয় মস্তিষ্কের সাথে, তারপর হচ্ছে প্রশাসনকে তুলনা করা হয় সংগঠনকে তুলনা করা হয় বাহুর সাথে। তাহলে এটা একটু দুইবার আসছে, তাহলে এখানে 1 ও 2 সঠিক, ঠিক আছে। 1 প্রশাসনকে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, সংগঠনকে বাহুর সাথে তুলনা করা হয়। ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় কেন, ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন, কারণ ব্যবস্থাপনা হচ্ছে তোমার সমাজ সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে কি করে কাজ করে থাকে, যার কারণে সামাজিক প্রক্রিয়া বলা হয়। 14 নাম্বার, ব্যবস্থাপনার বিজ্ঞান কে নির্দেশ করে, আমরা জানি ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা উভয়। এখন ব্যবস্থাপনার বিজ্ঞান কি নির্দেশ করে, বিজ্ঞান হচ্ছে তোমার সুশৃঙ্খল ও সুসংগবদ্ধ জ্ঞানকে নির্দেশ করে। এখন কলা কি নির্দেশ করে, কলা হচ্ছে তোমার এই যে ব্যবস্থাপনার প্রায়োগিক যে দক্ষতা রয়েছে এটাকে নির্দেশ করে। তাহলে ব্যবস্থাপনার বিজ্ঞানকে নির্দেশ করে, ব্যবস্থাপনার কলাকে নির্দেশ করে, একটু মাথায় রাখবা। আর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে তোমাদের কোয়েশ্চেন হতে পারে এরকম, ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান উভয় ব্যাখ্যা করো, তাহলে তখন তোমরা এটা লিখতে পারবা।
আচ্ছা, আমাদের 15 নাম্বার যে এমসিকিউ তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের এইচএসসির পরে কিন্তু তোমাদের সামনে একটা যুদ্ধ আসতেছে, সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ। এই তোমাদের যুদ্ধকে আরও বেশি তোমাদেরকে শানিত করার জন্য, তোমাদেরকে যুদ্ধে প্রস্তুত করার জন্য কিন্তু ইউনিক স্কুল নিয়ে আসছে ভার্সিটি অ্যাডমিশন সি ইউনিট কোর্স। এই সি ইউনিট কোর্সে যদি তুমি ভর্তি হও, এখানে কিন্তু বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে তুমি সি ইউনিটে প্রস্তুতি নিতে পারবা একটা কোর্স থেকেই। আরও এক বিষয় থাকছে, তোমরা যখন সি ইউনিটে ভর্তি হবে, এই কোর্সের সাথে তোমাদেরকে জিকেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আরও পাচ্ছ, তোমরা কোর্সটিতে ভর্তি হলে তোমরা এখানে ওয়েবসাইটে আমাদের রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা থাকতেছে, পিডিএফ থাকতেছে, তারপর হচ্ছে লাইভ ক্লাস থাকতেছে এবং হচ্ছে ফার্স্টটি ফ্রেশ প্রিন্ট বুক থাকতেছে, যেটার জন্য এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না। আর আমাদের এই কোর্স ফিটা রাখা হয়েছে 4500 টাকা, কিন্তু তোমরা যদি 15 আগস্টের মধ্যে ভর্তি হও, তোমাদেরকে 1000 টাকা ডিসকাউন্টে 3500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর যারা বি ইউনিটে রয়েছে, তোমাদের জন্য বি ইউনিট প্লাস ম্যাথ কোর্স রয়েছে। বি ইউনিটের সাথে তোমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি প্রস্তুতিটা একটা কোর্সের মাধ্যমে নিতে পারবা। সাথে এখানে ম্যাথ কোর্সটা ফ্রিতে থাকছে এবং সেম আগের ফিচারগুলোই থাকতেছে, তবে তোমরা 4টা বই পাবা এখানে, প্রিন্টেড বুক, এগুলো তোমাদেরকে ডেলিভারি করে দিয়ে দেওয়া হবে। এবং এখানে কোর্স ফিটা রাখা হয়েছে 4000 টাকা এবং ডিসকাউন্টে তোমরা 15 আগস্টের মধ্যে 3000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তাহলে চলো আমরা 15 নম্বরে চলে যাই। আদেশের ঐক্যের অভাবে দেখা দেয়। আদেশের ঐক্য মানে কি? আদেশের ঐক্য মানে হচ্ছে একজন ব্যক্তির আদেশ দিতে হবে একজন। এখন এই আদেশের ঐক্যের অভাবে কি দেখা যায়? আদেশের ঐক্যের অভাবে তোমার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আদেশের ঐক্যের অভাব মানে এখানে একজনকে অনেকে কি করতেছে, তোমার নির্দেশ প্রদান করতেছে, ফলে এখানে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে, সর্বশেষ গিয়ে একটা হতাশা তৈরি হবে। তারপর আসো, হেনরি ফুয়েল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি কয়টা? ব্যবস্থাপনার হেনরি ফুয়েল প্রদত্ত নীতি হচ্ছে 14টা। তিনি হচ্ছে তোমার 1916 সালে ফরাসি ভাষায় একটা বই প্রকাশ করে, যেটার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এড জেনারেল। এই বইটাতে তিনি কি করে ব্যবস্থাপনার নীতিগুলো লিপিবদ্ধ করে বা তিনি উল্লেখ করেন, এবং এই বইটা হচ্ছে 1929 সালে তোমার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে ইংরেজি ভাষা প্রকাশিত হয়। সেই কারণে তোমার এই 14টা নীতিগুলো কি আছে। এখন এই 14টা নীতি সম্পর্কে তোমাদের একটু ভালোভাবে জানতে হবে। এবার আসো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হলো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কোনগুলো? সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানের ব্যবহার, সৌহার্দ্যপূর্ণ শ্রম, ব্যবস্থাপনার সম্পর্ক স্থাপন, শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য সুষ্ঠু বন্টন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন। এখানে 4টাই হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি। আচ্ছা, তোমাদের কোয়েশ্চন হতে পারে নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি নয়? তাহলে তোমরা 4টা একটু মনে রাখবা। ব্যবস্থাপকীয় কোন নীতি অনুযায়ী কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়? তাহলে কোন নীতি অনুযায়ী কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়? কর্মীরা কখন সিদ্ধান্ত নিতে পারে? যখন ক্ষমতাটা বিকেন্দ্রীয়করণ হয় তখন কর্মীরা সিদ্ধান্ত নিতে পারে। আবার যখন সিদ্ধান্তটা কেন্দ্রীয়করণ থাকে, অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা সিদ্ধান্ত নিয়ে থাকে, তখন কিন্তু কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা হ্রাস পায়। তাহলে সঠিক উত্তর কী হবে? কেন্দ্রীয়করণ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কোন বিপ্লবের ইঙ্গিত দেওয়া হয়? বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এটা ছিল তোমার একটা মানসিক বিপ্লব। ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হয় কাকে? ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হয় তোমার পরিকল্পনাকে। তুমি কিন্তু দেখো কি কাজ করবা, কিভাবে করবা, সকল বিষয় কিন্তু পরিকল্পনায় চলে আসে। ফলে ব্যবস্থাপনাকে একটি কি বলা হয়? ফ্রেমওয়ার্ক বলা হয়। ব্যবস্থাপনার মনন চিন্তন প্রক্রিয়া বলা হয় পরিকল্পনাকে। আর নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে কিন্তু এই পরিকল্পনাটা। নিয়ন্ত্রণের ভিত্তি কি? পরিকল্পনা। আবার পরিকল্পনার নিয়ন্ত্রণ পরবর্তী যে পরিকল্পনা করতে হয়, তখন আবার পরিকল্পনার ভিত্তি হয়ে যায় নিয়ন্ত্রণ। আর পরিকল্পনাকে আইনের সাথে তুলনা করে কে? কুঞ্চ অ্যান্ড ডুনেল। আচ্ছা, এই পয়েন্ট 3টা একটু মনে রাখবা। আর এটা তো ফ্রেমওয়ার্ক বলা হয় কাকে? পরিকল্পনাকে, সেটাও মনে রাখবা। এবার 21 নাম্বার আসো, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থাপককে? পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থাপক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 22 নাম্বার আসো, ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে? ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে? ক্ষমতা বিকেন্দ্রীভূত মানে কি? ক্ষমতাটা তোমার নিম্ন পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কোন স্তরে থাকে? নিম্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমার এই ক্ষমতাটা বিকেন্দ্রীভূত থাকে, অর্থাৎ নিম্ন পর্যায়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করে, এটাই তো ক্ষমতা বিকেন্দ্রীয়করণ। তাহলে সঠিক উত্তর বি। স্পিরিট দি গ্রুপস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একতাই বল।
24 নম্বর, বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নে প্রতিবন্ধকতার কারণগুলো কি কি? এখানে গবেষণার অনাগ্রহ রয়েছে, উত্তম শিল্প সম্পর্কের অভাব, আধুনিক দৃষ্টিভঙ্গির অনুপস্থিত, তিনটাই সঠিক। পরিকল্পনাকে বলা হয় এটা একটা বুদ্ধিদীপ্ত কাজ, তারপর হচ্ছে তোমার এটা একটা মানসিক কাজ, তাহলে একও 3 সঠিক। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হলো, উত্তম পরিকল্পনাটা কেমন হবে? উত্তম পরিকল্পনা তোমার এটা এখানে গ্রহণযোগ্যতা থাকবে, তারপর হচ্ছে তোমার তথ্য নির্ভর হবে, ঠিক আছে, একও 2। তারপর হচ্ছে 27 নম্বরে আসো। মিস্টার করিম পদ্মা নদীর পাড়ে একটা পার্ক নির্মাণ করলেন, উদ্দীপকে মিস্টার করিম কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে? তাহলে দেখো তিনি হচ্ছে একটা পার্ক নির্মাণ করছে, তিনি এই পরিকল্পনা হচ্ছে একাত্মক পরিকল্পনা। কেন একাত্মক পরিকল্পনা? একাত্মক পরিকল্পনা হচ্ছে শুধুমাত্র একবারের জন্য গ্রহণ করা হয়। তাহলে এটা পার্ক নির্মাণ পর্যন্ত ছিল, তাহলে যখন তোমার মনে করো ব্রিজ নির্মাণ করছে, বিল্ডিং নির্মাণ করছে, তাহলে এটা একবারেই শেষ প্রজেক্টটা, তাহলে এগুলোকে আমরা বলবো কি? একাত্মক পরিকল্পনা। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশটাকে আমরা বলি বাজেট। পরিকল্পনার সীমাবদ্ধতা কোনটা? পরিকল্পনার সীমাবদ্ধ হচ্ছে অনমনীয়তা। পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলা হয়? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়, লক্ষ্য। 31 নম্বর আসো, এক্স কলেজের ক্লাস রুটিন কোন ধরনের পরিকল্পনা? তাহলে এক্স কলেজ একটা কি করছে? ক্লাস রুটিন করছে, এই ক্লাস রুটিনের মতো তাদের ক্লাস হয়। এখন এটা কোন ধরনের পরিকল্পনা? দেখো এটা কিন্তু স্থায়ী পরিকল্পনা, ক্লাসটা কিন্তু আমরা লং টাইম ধরে মেনটেন করি, তাহলে এটা কিন্তু একটা স্থায়ী পরিকল্পনার উদাহরণ। তারপর নিচের কোনটা সঠিক? দেখো স্থায়ী পরিকল্পনা কোনগুলো? রীতি, নীতি, পদ্ধতি, কৌশল, এগুলো কিন্তু সবগুলো স্থায়ী পরিকল্পনা। আর প্রকল্প, যেমন আমি বলছিলাম আমি রাস্তাঘাট নির্মাণ করতেছি বা দালান কোঠা নির্মাণ করতেছি, এগুলো এক একটা প্রকল্প, কর্মসূচি, এগুলো কিন্তু তোমার একাত্মক পরিকল্পনা। তারপর 10% আমি বিক্রি বৃদ্ধি করব, 5% উৎপাদন বৃদ্ধি করব, 10% মুনাফা নিব, এগুলো কিন্তু তোমার এক একটা কি? লক্ষ্য। তাহলে এখানে এই তিনটা বিষয় একটু মনে রাখবে, এখানে সবগুলো সঠিক, ঠিক আছে। একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনার নীতিগুলো ব্যবহার করা উচিত কি হিসাবে? এগুলো আমরা গাইড হিসাবে কি করব? ইউজ করব। সরাসরি ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ করা, এটা কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? তাহলে দেখো তুমি সরাসরি কাদেরকে পণ্য দিচ্ছ? সরাসরি ভোক্তাদের নিকট তুমি পণ্য সরবরাহ করতেছো, এটা তোমার একটা কি হতে পারে? কৌশল হতে পারে। তাহলে এটা কৌশল পরিকল্পনার কোনটার অন্তর্গত হবে? এটা কৌশলের অন্তর্গত হবে। কিসের মাধ্যমে ব্যবস্থাপনার উপকরণ সমূহ একত্রিত করা হয়? তাহলে ব্যবস্থাপনার সকল উপকরণগুলো একত্রিত করা হয় কোথায়? সংগঠিতকরণের ক্ষেত্রে। আচ্ছা, সংগঠন সম্পর্কে একটু জানো। সংগঠন শব্দের অর্থ হচ্ছে কি? সুসংঘবদ্ধ। তারপর সংগঠনকে প্রতিষ্ঠানের নকশা বলা হয়, তুমি এই নকশাটা দেখে বুঝে যাবা তোমার প্রতিষ্ঠানটা কেমন। তারপর ঊর্ধ্বতন এবং অধস্তনদের সম্পর্কটা নির্ধারণ করা হয় সংগঠনের মাধ্যমে, অর্থাৎ তোমার ঊর্ধ্বতন কে, অধস্তন কে, এগুলো তুমি সংগঠনের মাধ্যমে জানতে পারবা। কুঞ্চ অ্যান্ড ডুনেল সংগঠনকে তুলনা করেন পিরামিডের সাথে, এই পয়েন্টটা একটু মনে রাখবা। কুঞ্চ অ্যান্ড ডুনেল সংগঠনকে কিসের সাথে তুলনা করে? পিরামিডের সাথে তুলনা করে। সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কার্যাদি আমরা কি করব? শনাক্তকরণ করব এবং শ্রেণীবদ্ধকরণ করব। আর সেই ধাপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। সর্বাপেক্ষা সহজ এবং পুরাতন সংগঠন কোনটা? সর্বাপেক্ষা সহজ এবং পুরাতন সংগঠন হচ্ছে সরলরৈখিক সংগঠন, ঠিক আছে। এটা সবচেয়ে পুরনো এবং তোমার সহজ সংগঠন, এটাকে আবার সামরিক সংগঠনও বলা হয়। এটি সবচেয়ে প্রাচীন এবং সহজ। তারপর হচ্ছে এটা জটিল এবং বৃহদায়তনের ক্ষেত্রে কি নয়? উপযোগী নয়। তারপর তোমার এখানে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। তারপর হচ্ছে সরলরৈখিক সংগঠনের এটা আরেকটা নাম হচ্ছে সামরিক সংগঠন। সরলরৈখিক সংগঠন অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা সরলরৈখিক সংগঠনের কি সীমাবদ্ধতা বা অসুবিধা বলতে পারো। সরলরৈখিক সংগঠনের অসুবিধা হচ্ছে বিশেষায়নের অভাব, অর্থাৎ এখানে তোমার বিশেষায়নের গুরুত্ব দেওয়া হয় না। এই যে তোমার সরলরৈখিক সংগঠন সম্পর্কে একটু এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবে। নিচের কোনটি অস্থায়ী প্রকৃতির কমিটি? অস্থায়ী প্রকৃতির কমিটি কোনটা? তদন্ত কমিটিগুলো সাধারণত তোমার অল্প সময়ের জন্য হয়ে থাকে, তদন্ত করা হয়ে গেলে শেষ হয়ে যায়, তাহলে এটা অস্থায়ী প্রকৃতির। আর কমিটির অনেকগুলো সমার্থক শব্দ আছে, বোর্ড, কমিশন, টাস্ক ফোর্স, পরিষদ, কাউন্সিল, এগুলো একটু মনে রাখবা। আর কমিটির সদস্যগণ সাংগঠনিক নিয়মে নির্বাচিত এবং ঊর্ধ্বতন কর্তৃক মনোনীত হয়ে থাকে, দুইটা পয়েন্ট একটু মনে রাখবা। 39 নম্বরে আসো, কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটা? কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কর্মী সংগ্রহ করা।
কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা? আচ্ছা, একটু আগে বললাম কর্মী সংস্থানের প্রথম ধাপ হচ্ছে কর্মী সংগ্রহ করা। এখন এই কর্মী সংগ্রহের প্রথম পদক্ষেপ কয়টা? কর্মী সংগ্রহের পদক্ষেপ হচ্ছে 3টা। এগুলো কি কি দেখো? বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করা, তারপর উৎস নির্ধারণ করা, অর্থাৎ কোন উৎস থেকে তুমি কর্মী সংগ্রহ করবা, তারপর বিজ্ঞপ্তি প্রদান করা। আরেকটা বিষয় মনে রাখবা, কর্মী সংগ্রহ এটা হচ্ছে তোমার একটা ধনাত্মক প্রক্রিয়া। তুমি যত বেশি পারো কর্মী সংগ্রহ করার ট্রাই করবা। আর কর্মী নির্বাচনটা হচ্ছে ঋণাত্মক প্রক্রিয়া, তুমি যত বেশি পারো কর্মী ছাঁটাই করবা নির্বাচনের ক্ষেত্রে। তাহলে সংগ্রহ করার ক্ষেত্রে যত বেশি কর্মী আনা যায়, আনতে পারে, এটাই সে ধনাত্মক প্রক্রিয়া বলা হয়। আর নির্বাচনের ক্ষেত্রে আমি ছাঁটাই করে করে যোগ্যগুলো রাখবো। তাহলে এটাকে যেহেতু ছাঁটাই করতেছি, তাহলে বলা হয় কি এটা ঋণাত্মক প্রক্রিয়া। কর্মী সংগ্রহের উৎস কয়টা? এটা সংগ্রহের জন্য কর্মী সংগ্রহের জন্য 2টা উৎস আছে, একটা হচ্ছে বাহ্যিক উৎস আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এখন কোনটা কোন উৎস এগুলো তোমাদের একটু জানতে হবে। তোমাকে প্রশ্ন আসতে পারে কীরকম, জনাব রহিম তিনি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করলেন, বাহ্যিক উৎস নাকি অভ্যন্তরীণ উৎস? এখন বাহ্যিক কোনটা অভ্যন্তরীণ কোনগুলো আমাদেরকে একটু জানতে হবে। প্রথমে আসো অভ্যন্তরীণ। পদোন্নতি করা, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ উৎস। বদলি এবং পদাবনতি। বদলি মানে কি? বদলি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে। আর পদাবনতি মানে তোমার আগে তুমি ধরো একটু উচ্চ লেভেলে ছিল, এখন সেখান থেকে তোমার ডিমোশন হয়েছে, আরও নিচে নামাই দিছে, এটাকে বলা হয় পদাবনতি। আর কর্মরত কর্মীদের সুপারিশ, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ, তারপর শ্রমিক সঙ্গে সুপারিশ, এগুলো সবগুলো হচ্ছে তোমার কি? এগুলো সবগুলো হচ্ছে তোমার অভ্যন্তরীণ উৎস কর্মী সংগ্রহের। আর বাহ্যিক উৎস কোনগুলো? বিজ্ঞপ্তি দেওয়া, চাকরি সন্ধানী, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মী নেওয়া বা চাকরি জব ফেয়ার করা, মেধা স্বীকার করা। মেধা স্বীকার মানে হচ্ছে আরেকটা কোম্পানির কি, ধরো আরেকটা কোম্পানি আছে, এই কোম্পানির কর্মীকে তুমি লোভ দেখায় তুমি নিয়ে আসছো, সেটাকে বলা হয় মেধা স্বীকার। তাহলে এগুলো হচ্ছে তোমার বাহ্যিক উৎস। তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনগুলো, এগুলো একটু মাথায় রাখবা। এবার আসো পদোন্নতির ভিত্তি কয়টা? আসলে পদোন্নতি যে তুমি দিবা এটার ভিত্তি কয়টা? এটা 3টা ভিত্তি রয়েছে। এক হচ্ছে তোমার জ্যেষ্ঠতা, 2 হচ্ছে তোমার যোগ্যতা, 3 হচ্ছে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা। তাহলে জ্যেষ্ঠতা মানে কি? তুমি যে যত বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে তার মেয়াদের উপর ভিত্তি করে তাকে পদোন্নতি দিবা। আর যোগ্যতা মানে সে কত বছর ধরে কাজ করতে, সেটা ম্যাটার না। সে যদি কোয়ালিফাইড হয়, সে যদি স্কিল বেসড হয়, তাহলে আমি তাকে পদোন্নতি দিব। এটাকে আমরা বলবো যোগ্যতার ভিত্তিতে। আর জ্যেষ্ঠতা ও যোগ্যতা মানে এই দুইটার সামঞ্জস্য করে যদি পদোন্নতি দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলবো জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি। প্রশিক্ষণের ফলে কর্মীর কী ধরনের দক্ষতা বৃদ্ধি পায়? যখন তুমি কর্মীদেরকে প্রশিক্ষণ দিবা, তখন তাদের কর্মসংক্রান্ত দক্ষতাটা কি হবে? বৃদ্ধি পাবে। ব্যবসা ব্যবস্থাপনায় সবচেয়ে জটিল উপাদান কোনটা? আচ্ছা, ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে জটিল উপাদান হচ্ছে তোমার মানব সম্পদটা কি করা, ম্যানেজ করা, বা এটাকে ব্যবস্থাপনা করাটা সবচেয়ে বেশি জটিল। কর্মীকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যোগদানের আমন্ত্রণ বা প্রস্তাবকে কর্মী নিয়োগ বলা হয়। আচ্ছা, এখানে একটি বিষয় দেখো, বাংলাদেশের সরকারি কর্মী নিয়োগদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়, আর কর্মী নির্বাচন করে হচ্ছে তোমার পাবলিক সার্ভিস কমিশন। কর্মী নির্বাচনে কর্মীর যোগ্যতা যে পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়, এটা কর্মীর হবে। আচ্ছা, কর্মী নির্বাচনে কর্মীর যোগ্যতা যে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার অ্যাপটিটিউড টেস্ট। সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কোন প্রকার লোকদের জন্য অধিক উপযোগী? তাহলে সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণ দেবে, এটা তোমার নির্বাহী যারা রয়েছেন তাদের জন্য উপযোগী। একটি নতুন প্রতিষ্ঠান কোন ধরনের উৎস থেকে কর্মী সংগ্রহ করবে? একটা নিউ বা কোনো নতুন কোম্পানি ক্রিয়েট হলে ওরা কি করবে? প্রধানত ওদের তো তোমার অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নেওয়ার কোনো সুযোগ থাকে না, তাই তারা বাহ্যিক উৎস থেকে কি করে? কর্মী সংগ্রহ করে। লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ হচ্ছে টু গাইড। আধুনিক দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে উত্তম নেতৃত্ব হলো, আধুনিক দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে উত্তম নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এখন গণতান্ত্রিক নেতৃত্বের আমরা কিছু বৈশিষ্ট্য জানবো। এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে তোমার ক্ষমতাটা বিকেন্দ্রীয়করণ করা হয়। তাহলে এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে, ক্ষমতা বিকেন্দ্রীয়করণ থাকে কোন নেতৃত্বে? আমরা কি বলবো? গণতান্ত্রিক নেতৃত্বে। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। তারপর সেই ক্ষেত্রে কর্মীরা নিজের মতামত কি করতে পারে? স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এই ধরনের নেতৃত্বে কর্মীরা কি থাকে? সন্তুষ্টি থাকে। তারপর তোমার গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বে এটাকে থিওরি ওয়াই এর সাথে তুলনা করা হয়। এরপর আসো
একজন ম্যানেজারের অধীনে কতজন কর্মী কাজ করবে তা নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত? একজন ম্যানেজারের আন্ডারে কতজন কর্মী থাকবে, এটা সাধারণত তোমার সংগঠিতকরণের ক্ষেত্রে কি কাজের সাথে অন্তর্ভুক্ত। পদমর্যাদা থেকে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে কি বলে? পদমর্যাদা থেকে তোমার আনুষ্ঠানিক নেতৃত্ব সৃষ্টি হয়। 53 নাম্বার, কোনটি একজন নেতার মুখ্য কাজ নয়? একজন নেতার মুখ্য কাজ নয় হচ্ছে নিয়ন্ত্রণ করা। অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে কোন নেতৃত্বে? অধস্তনরা তোমার লাগামহীন নেতৃত্বে অবাধ স্বাধীনতা ভোগ করে। লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে এখানে নেতা কি তাকে কর্মবিমুখ থাকে, ফলে কর্মীরা যা ইচ্ছা তাই করে। এরূপ নেতৃত্বের ক্ষেত্রে তোমার অধিকাংশ সময় প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা দেখা দেয় এবং অনুসারীরা কিন্তু স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তবে একটা বিষয় হচ্ছে তোমার লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে যদি কর্মীরা যদি কি হয়, যোগ্য হয়, তখন কিন্তু এটা ফলপ্রসূ হয়। আবির একটি টেক্সটাইল মিলের শ্রমিক সুপারভাইজার। ব্যবস্থাপনার কোন কাজে তাকে অধিক সময় ব্যয় করতে হয়? তাহলে সুপারভাইজার ও কিন্তু তোমার থার্ড ফ্লোরে আছে, ঠিক আছে, নিম্ন স্তরের ব্যবস্থাপক। তাকে কোন কাজে সবচেয়ে বেশি সময় দিতে হয়? তাকে তোমার সময় দিতে হয় হচ্ছে নির্দেশনা প্রদানের ক্ষেত্রে, যেহেতু তাকে কি করতে হয়, তার নিচে যারা রয়েছেন তাদেরকে তোমার মনিটরিং করে কাজটা আদায় করতে হয়, ফলে নির্দেশনা কাজে তাকে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। মেট্রিক্স সংগঠনের যাত্রা শুরু হয় কখন? 1960-এর দশকে। আচ্ছা, মেট্রিক্স সম্পর্কে আমরা কিছু বিষয় জানবো। এটাকে সবচেয়ে বেশি আধুনিক এবং জটিলতম সংগঠন হিসেবে তুলনা করা হয় বা বলা হয়। 1960 সালে যুক্তরাষ্ট্রে কি হয়, উদ্ভাবিত হয়। মেট্রিক্স সংগঠনের প্রকল্পের ব্যবস্থাপক এবং হচ্ছে কার্যভিত্তিক ব্যবস্থাপক। এখানে তোমার দুই ধরনের ব্যবস্থাপক থাকে, একটা প্রকল্প ব্যবস্থাপক বা দ্রব্য ব্যবস্থাপক, আর একটা হচ্ছে তোমার কার্যভিত্তিক ব্যবস্থাপক। এখন কর্মী যারা থাকে তাদেরও কিন্তু এই দুই ধরনের ব্যবস্থাপকের কাছে কি করতে হয়, জবাবদিহি করতে হয়। ফলে তোমার প্রতিষ্ঠানে দ্বৈত কর্তৃত্বের নীতিটা কি হয়, প্রতিফলিত হয়। অর্থাৎ একজন কর্মীকে দুজনের কি দেওয়া হয়, নির্দেশনা প্রদান করা হয়। আদেশের ঐক্য নীতিটা কি হয়, এখানে লঙ্ঘিত হয়। এরপর আসে 57 নম্বর, কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবককে। কার্যভিত্তিক সংগঠন তোমার এফ.ডব্লিউ. টেইলর কি করে, তিনি উদ্ভাবন করেন। এখানে বিশেষায়নের নীতিটা অনুসরণ করা হয়। তারপর তোমার এটার উদ্ভাবন করেন হচ্ছে 1880 সালে। উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য তোমার এই কার্যভিত্তিক সংগঠনটা সবচেয়ে বেশি উপযোগী। আসলে প্রধান নির্বাহী মিস্টার আমিন তার প্রতিষ্ঠানের সমস্ত কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে এবং এক একটি ভাগে বা এক একটি কাজের দায়িত্ব এক একজন বিশেষজ্ঞের উপর কি করছে, ন্যস্ত করছে। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে আশাবাদী। উদ্যোগে প্রতিষ্ঠানের কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে? তাহলে দেখো, তিনি একটা প্রতিষ্ঠানে কাজ করছে বা তার একটা প্রতিষ্ঠান, তিনি তার কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করছে এবং এক একটা ভাগে এক একজন বিশেষজ্ঞকে নিয়োগ করছে। তাহলে আমরা বলতে পারি তার প্রতিষ্ঠানটা কোন ধরনের, কার্যভিত্তিক সংগঠন। উদ্দীপকে মিস্টার আমিরের কর্মকাণ্ডে প্রতিষ্ঠান যেসব সুবিধা পাবে, তাহলে কার্যভিত্তিক সংগঠনের এখানে সুবিধা কি কি? এখানে স্বেচ্ছাচারিতাটা হ্রাস পাবে এবং কার্যক্ষেত্রে বিশেষজ্ঞদের জ্ঞানটা কি হবে, প্রয়োগ করা হচ্ছে, যেহেতু বিশেষজ্ঞ কর্মীদেরকে কি করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের অসুবিধা? সরলরৈখিক সংগঠনের অসুবিধা হচ্ছে এখানে স্বৈরতন্ত্র হওয়ার প্রতি কি থাকে, ঝুঁক থাকে। কমিটির অন্তর্ভুক্ত হলো কমিশন, বোর্ড, টাস্ক ফোর্স, এগুলো কিন্তু আমরা পড়ছি, তিনটাই কিন্তু কি কমিটির শব্দ। কমিটি সংগঠনের সুবিধাগুলো কি কি? আসলে এখানে সুবিধা হচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবেলা করা যায়, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, সহযোগিতা বৃদ্ধি। 63তে আসো, মিস্টার গালিব নিশাত এগ্রো লিমিটেড এর কর্ণধার। তিনি তার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে উন্নয়নের জন্য কয়েকজন কৃষি বিশেষজ্ঞকে নিয়োগ দিছে, যারা শুধুমাত্র বিভাগীয় প্রধানকে পরামর্শ প্রদান করে। তাহলে দেখো, বিভাগীয় প্রধানকে পরামর্শ দেওয়ার জন্য কি দিছে, বিশেষজ্ঞদেরকে নিয়োগ করছে, সহযোগী বিশেষজ্ঞ। তাহলে এখানে এটা প্রতিষ্ঠানটা কোন ধরনের? এই প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। যেই সংগঠনে তোমার নির্বাহীকে সহযোগিতার জন্য বিশেষজ্ঞদেরকে কি করা হয়, নিয়োগ দেওয়া হয়, তখন তাদেরকে বলা হয় সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কৃষি বিশেষজ্ঞ নিয়োগের ফলে কি হবে? কৃষি বিশেষজ্ঞ নিয়োগের ফলে তোমার এখানে অপচয়টা হ্রাস হবে, যেহেতু দুজনে মিলে কাজটা করবে, মুনাফার পরিমাণে বৃদ্ধি পাবে এবং এখানে কিন্তু তাদের মধ্যে একটা সংঘাত হওয়ার কি আছে, প্রবাবিলিটি আছে। তাহলে কর্তৃত্বের সংঘাত হতে পারে।
নিচের কোনটি ইআরজি তত্ত্বের পূর্ণরূপ? এক্সটেনশন, রিলেটনেস, গ্রোথ। ওয়াই তত্ত্ব অনুযায়ী মানুষের মনোভাব সর্বদা কী থাকে? তাদের ওয়াই তত্ত্ব অনুযায়ী মানুষের মনোভাবটা ইতিবাচক হয়ে থাকে। কমল এবং বিমল হচ্ছে 2009 সালে জানুয়ারি এবং ডিসেম্বর মাসে সহকারী বিক্রয় ব্যবস্থাপক হিসাবে যোগদান করে। 2015 সালে গিয়ে কার্যফল বিবেচনা করে জনাব বিমলকে পদোন্নতি দেওয়া হয়। তাহলে পদোন্নতির ভিত্তিটা কি? দেখো, তারা কিন্তু একই সাথে কি করছে? বিক্রয় ব্যবস্থাপক হিসাবে, সহকারী বিক্রয় ব্যবস্থাপক হিসাবে যোগদান করছে, কিন্তু 15 সালে কার্যফল বিবেচনা করে একজনকে পদোন্নতি দিছে। এখন এই পদোন্নতির ভিত্তিটা কি হবে? এটা ভিত্তিটা হচ্ছে তোমার যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিছে। যেহেতু এখানে তার কার্যফল মানে তার কাজ করার যে সে ফলটা পাইছে, বা তিনি যেহেতু বেশি বিক্রি করতে পারে, তার মানে তিনি বেশি স্কিল বেস, তার বেশি যোগ্যতা রয়েছে, তাই এখানে যোগ্যতার ভিত্তিতে কিন্তু পদোন্নতিটা দেওয়া হয়েছে। এরূপ পদোন্নতির ফলে কি হবে? অর্থাৎ তোমার যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিলে কি হবে? প্রবীণ কর্মীরা অনুপ্রেরিত হবে, যেহেতু প্রবীণ যারা রয়েছেন তাদেরকে দিচ্ছে না পদোন্নতি দিচ্ছে না, ফলে তারা কিন্তু অনুপ্রেরিত হবে না। আর দক্ষ কর্মীরা উৎসাহিত হবে, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে সঠিক উত্তর 2 ও 3। আচ্ছা, প্রবীণ কর্মীরা অনুপ্রেরিত হবে, এটা হবে না, ঠিক আছে, এটা ভুল আসছে। প্রশিক্ষণ দেওয়ার সুবিধা হলো, প্রশিক্ষণ দেওয়ার সুবিধা কি? এখানে কর্মীদের জ্ঞান বাড়ে, কর্মীদের দক্ষতা বাড়ে এবং শ্রম গুণমানতা হ্রাস পায়। তাহলে তিনটাই সঠিক। মিস্টার জয়ন্ত তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি অত্যন্ত সদয়। তিনি প্রতিষ্ঠানের কাজের বিষয়ে তিনি কারো পরামর্শ শুনতে আগ্রহী নয়। মিস্টার জয়ন্ত নেতৃত্বের ধরনটা কি? দেখো, তিনি কিন্তু কর্মীদের প্রতি কি অত্যন্ত সদয়, অর্থাৎ বিনয়, কিন্তু তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি তার এই নেতৃত্বটা হচ্ছে পিতৃতান্ত্রিক নেতৃত্ব। যেহেতু তিনি কর্মীদের প্রতি সদয়, যার কারণে আমরা এটা বলতে পারি কি পিতৃতান্ত্রিক নেতৃত্ব। কিন্তু যদি এটা এমন হইতো তিনি কর্মীদের উপর জোর করে কাজ চাপিয়ে দেয়, তখন আমরা এটাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বতে নিয়ে যেতাম। আচ্ছা, এরপর আসো, মিস্টার সজল একটি প্রতিষ্ঠানের সিইও হিসাবে কাজ করছে। সকল সিদ্ধান্ত তিনি ইচ্ছামতো গ্রহণ করে কর্মীদের তা বাস্তবায়নের নির্দেশ প্রদান করে। তাহলে এটা কিন্তু কোন ধরনের নেতৃত্ব? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যেহেতু তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং কর্মীদেরকে বাস্তবায়নের নির্দেশ দিচ্ছে, তাদের পরামর্শ নিচ্ছে না। এরূপ নেতৃত্বের ফলে কি হবে? এটা সাধারণত ইতিবাচক হয় না, এটা নেতিবাচক হয়ে থাকে। এটা নেতার জন্য সন্তুষ্টিবর্ধক, বাট জনশক্তিরা সবসময় এটা কি করে? অপছন্দ করে। তাহলে সঠিক উত্তর 2 ও 3। পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে? এটা দ্বিমুখী যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে। জনাব কামাল তার প্রতিষ্ঠানের একজন নির্বাহী পরিচালক গত 5 বছর ধরে কারখানাটি একই পদ্ধতিতে কর্মী নিয়োগ করছে। তাহলে তুমি 5 বছর ধরে একটা সেম পদ্ধতিতে, সেম মেথডে তুমি কি করতেছো? কর্মী নিয়োগ দিচ্ছ। এটা কোন ধরনের পরিকল্পনা হতে পারে? যেহেতু 5 বছর ধরে তুমি একইভাবে যদি দিয়ে যাচ্ছ, তাহলে আমরা বলতে পারি এটা স্থায়ী পরিকল্পনা। এরূপ পরিকল্পনার ফলে কি হবে? অর্থাৎ স্থায়ী পরিকল্পনার ফলে কি হয়? তোমার এখানে ব্যয়টা বৃদ্ধি পায় না, বরং ব্যয়টা হ্রাস পায়। তারপর গতিশীলতা বৃদ্ধি পাবে, সময়ের সদ্ব্যবহার হবে। ঠিক আছে, সঠিক। কোন নেতৃত্বে নেতাই সর্বসেরা? তোমার স্বৈরতান্ত্রিক নেতৃত্বে যেহেতু তিনি কি করে? কারো পরামর্শ নেয় না, ফলে তিনি কি সর্বসেরা। বাট এটা কিন্তু কর্মীরা কি করে? অপছন্দ করে। ব্যবস্থাপনার কোন নীতিতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর কথা বলা হয়েছে? তাহলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো মানে কি? নমনীয়তা। নমনীয়তা মানে কি? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া। ইএফ ফিল্ডারের কোন ধরনের নেতৃত্ব উদ্ভাবন করেন? তিনি হচ্ছে পিতৃসুলভ নেতৃত্বটা উদ্ভাবন করেন। ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের মতানৈক্য দূর করতে সাহায্য করে? সমন্বয় সাধন কাজটা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মতানৈক্য দূর করতে সাহায্য করে। চেন অফ কমান্ড বলতে কি বোঝায়? চেন অফ কমান্ড বলতে তোমার আদেশের ঐক্যকে বোঝায়। যেহেতু আদেশের ঐক্য মানে কি? একজনের আদেশদাতা হবে একজন। তাহলে চেন অফ কমান্ড মানে কি? এখানে একজনের কমান্ডটা মানা হয় বা একজনের কমান্ড প্রদান করে। এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম কথা বলে না। তাহলে এটাকে আমরা বলবো কি? আদেশের ঐক্য। দ্বৈত অধীনতা পরিহার করা উচিত ব্যবস্থাপনার কোন নীতি অনুযায়ী? আদেশের ঐক্য নীতি অনুযায়ী দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। দ্বৈত অধীনতা মানে কি? এখানে তোমার একের অধিক কি করবে? একের অধিকের অধীনে তুমি থাকবা। তাহলে এটা আদেশ ঐক্য নীতির তোমার কি পরিপন্থী। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য নয় কোনটা? তাহলে এটা নিরপেক্ষতাটা হচ্ছে কি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য নয়।
পরিকল্পনার ভুল ধরা পড়ে কোন জায়গায়, কোন পর্যায়ে গিয়ে তোমার পরিকল্পনার ভুলটা ধরা পড়বে? তুমি যখন নিয়ন্ত্রণ করতে যাবা তখন তোমার পরিকল্পনার ভুলটা ধরা পড়বে। আচ্ছা, নিয়ন্ত্রণ সম্পর্কে দেখো, নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে কি? পরিকল্পনা। নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর কাজটা সম্পাদন করতে হয়। নিয়ন্ত্রণ সবসময় ঊর্ধ্বতন ব্যবস্থাপকরা কি করে থাকে, তাদের কাজ এটা। তাহলে ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের কাজ কোনটা? নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য অনুযায়ী তোমার কার্যক্রমটা সম্পাদিত হচ্ছে কিনা তা যাচাই করা। এরপর আসো, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপ কয়টা? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে তোমার 5টা। এগুলো একটু দেখে নিবে। প্রথম কাজ কোনটা, শেষ কাজ কোনটা? প্রথম কাজ হচ্ছে আদর্শ মান নির্ধারণ করা, দ্বিতীয় হচ্ছে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা, সর্বশেষ কাজ। এখান থেকে কিন্তু এই নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু কি হয়, সিকিউ কোয়েশ্চন আসে। এই ধাপগুলো একটু তোমরা মাথায় রাখবা। আদর্শ মান নির্ধারণ মানে তুমি একটা আদর্শ মান ধরবা, আমি হচ্ছে কি ধরো 500 একক পণ্য উৎপাদন করতেছি, তাহলে এখানে 500 এককটা আদর্শ মান হিসাবে ধরছি মনে করো। তারপর প্রকৃতপক্ষে তুমি কতটুকু উৎপাদন করতে পারছো এটা আদর্শ মানের সাথে কি করবা, তুলনা করে দেখবা। ফলে যেটা ঘাটতি থাকবে, এটা কেন ঘাটতি হয়েছে এর জন্য তোমাকে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। নিচের কোনটি ব্যবস্থাপনার ক্ষেত্রে গাইড টু অ্যাকশন হিসেবে বিবেচিত হয়? গাইড টু অ্যাকশন হিসেবে বিবেচিত হয় তোমার বাজেটারি কন্ট্রোলটা। 85তে আসো, কোন নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে লাভ ক্ষতি শূন্য বের হয়? অর্থাৎ লাভ এবং ক্ষতি ইকুয়াল টু কি হয়, 0 হয়। কোন ক্ষেত্রে, কোন নিয়ন্ত্রণের ক্ষেত্রে? সমচ্ছেদ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি কি এখানে লাভ এবং তোমার ইয়াটা কি হয়, 0 থাকে একদম, কোনো লাভও হয় না, কোনো ক্ষতিও হয় না। 10 লক্ষ একক উৎপাদনের টার্গেটকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কি বলা হয়? অর্থাৎ তোমাকে একটা এখানে কি দিয়ে দিছে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিছে একটা, মানে 10 লক্ষ একক উৎপাদন। তাহলে এই টার্গেটটা, এটাকে আমরা কি বলবো, একটা বাজেট তোমাকে দিয়ে দিছে, বাজেট। এই নিয়ন্ত্রণ কৌশলটাকে আমরা বলবো বাজেট। কোনটি নিয়ন্ত্রণ কৌশল নয়? কোনটি নিয়ন্ত্রণ কৌশল নয়? তাহলে এগুলো একটাও কি নিয়ন্ত্রণ কৌশল নয়। কুঞ্চ অ্যান্ড উইরিচ ব্যবস্থাপনার কোন কাজকে নিত্য অতন্দ্র নাবিক হিসাবে গণ্য করেছেন? তিনি হচ্ছে তোমার নিয়ন্ত্রণ কাজটাকে নিত্য অতন্দ্র নাবিক হিসাবে গণ্য করেন। বেঞ্চ মার্কিং ব্যবহৃত হয়, এটা তোমার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেঞ্চ মার্কিংটা ব্যবহৃত হয়। কার্যভিত্তিক সংগঠন কাঠামো উদ্ভাবন করেন কে? কার্যভিত্তিক, এটা আমরা পড়ছি, FW টেলর উদ্ভাবন করেন। সবচেয়ে বেশি শৃঙ্খলা বজায় রাখা যায় কোন সংগঠনে? এটা হচ্ছে তোমার সরলরৈখিক সংগঠনে। এরপর বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহৃত হয়? বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরা কি করি, কমিটি সংগঠনটা ব্যবহার করি। কোন কাঠামোকে চিত্রের মাধ্যমে নির্দেশ করাকে কি বলা হয়? সংগঠন চার্ট বলা হয়। নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের অসুবিধা? এই স্বৈরতন্ত্রের প্রতি ঝুঁক প্রবণতাটা সরলরৈখিক সংগঠনের অসুবিধা। নিচের কোন কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি কোনটা? তাহলে প্রশিক্ষণের কিন্তু দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার কাজের মাধ্যমে আর একটা হচ্ছে কাজের বাহিরে। তাহলে কাজের মাধ্যমে কোনটা? দেখো, ওয়ার্কশপ, তারপর হচ্ছে সেমিনার, ঘটনা পদ্ধতি, এগুলো কিন্তু তোমার কাজের বাহিরের কি প্রশিক্ষণ পদ্ধতি। আর পদ পরিবর্তন মানে কি, তোমাকে একটা পদ থেকে আরেকটা পদে দিচ্ছে, তাহলে এটা পদ পরিবর্তনটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস কোনটা? বাহ্যিক উৎস হচ্ছে তোমার বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ করছে, এটা হচ্ছে কি বাহ্যিক উৎস। শ্রম ঘূর্ণীয়মানতা হ্রাসের জন্য কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম? শ্রম ঘূর্ণীয়মানতা মানে কি, তোমার প্রতিষ্ঠানটা থেকে কি হারে কর্মীরা চলে যাচ্ছে, চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এই হারটাকে বলা হয় তোমার শ্রম ঘূর্ণীয়মানতা। এখন এই শ্রম ঘূর্ণীয়মানতা হ্রাস করার জন্য তুমি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবা? অবশ্যই তুমি তোমার অভ্যন্তরীণ উৎস থেকে কী করবা, কর্মী সংগ্রহ করবা। তাহলে এখানে তোমার শ্রম ঘূর্ণীয়মান হ্রাসের জন্য তুমি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবা? এখানে যেহেতু অভ্যন্তরীণ কোনো নাম দেয় নাই, তাহলে অভ্যন্তরীণ এখানে তোমার কি কর্মী সংগ্রহের উৎস কোনটা? অভ্যন্তরীণ তো অনেকগুলো উৎস আছে, এখানে এর একটা উৎস হচ্ছে তোমার পদোন্নতি। তাহলে আমরা বলতে পারি কি, পদোন্নতি যদি দেওয়া হয় তাহলে শ্রম ঘূর্ণীয়মানতাটা কি হবে, হ্রাস হবে। সঠিক উত্তর তাহলে কি হবে, সি। এরপর স্বৈরাচারী নেতৃত্বের বৈশিষ্ট্য কী? স্বৈরাচারী নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্ষমতাটা বিকেন্দ্রীকরণ থাকে না, তারপর হচ্ছে সব ক্ষেত্রে অযথা হস্তক্ষেপ করে এবং সব সিদ্ধান্ত একাই নেয়। তাহলে সঠিক উত্তর 2 ও 3।
কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? কর্মীরা স্বেচ্ছাচারী হয় এটা লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে। সর্বশেষ এমসিকিউ, ব্যবস্থাপনার কোন কাজটি দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি করে? দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি হয় যখন নির্দেশ প্রদান করা হয়, নির্দেশনা যখন দেওয়া হয় তখন দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি হয়। তাহলে এই ছিল আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ টপ 100 এমসিকিউ। আমি চেষ্টা করি যে তোমাদের ব্যাখ্যা সহকারে এমসিকিউগুলো উপস্থাপন করার জন্য। তাহলে এই ছিল আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার থেকে টপ 100 এমসিকিউ। পরের ক্লাসে তোমাদের দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।